হ্যালো এভরিওয়ান, ইটস মি ফাতেসুন অর্ন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের সাথে আমার ঢাকা টু মালয়েশিয়ার একটা ছোট্ট ব্লগ শেয়ার করব। সেটা হচ্ছে এয়ারপোর্টের ব্লগ। ঢাকা এয়ারপোর্ট থেকে মালয়েশিয়ার এয়ারপোর্ট পর্যন্ত আমি কি ফেস করেছি, আমার টিকিট, আমার এয়ারলাইন্স, আমি কোন এয়ারলাইন্সে গিয়েছি, তার সার্ভিস কেমন ছিল, এতটুকু ব্লগ আমি শেয়ার করতে পারবো ঢাকা টু মালয়েশিয়ার। যেহেতু এয়ারপোর্টের ভিতরে ছোট ছোট ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি, এয়ারপোর্টের ভিতরে ফুটেজ নেওয়ার নিয়ম নেই, দিতে দেয় না, বা ভিডিও করার কোনো নিয়ম নেই, তবুও আমি ইমিগ্রেশন ক্রস করার পরে যতটুকু পেরেছি আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। দেন আমার ইমিগ্রেশন ক্রস করার পর আমরা চলে যাই বাফেট লাউঞ্জে। যেহেতু 4টা বাজে বাসা থেকে বের হয়ে, আমার বিমান ছিল সকাল 8:30 বাজে, ওর 4টা বাজে বের হয়ে নাস্তা করার টাইম ছিল না। দেন আমাদের ইমিগ্রেশন ক্রস করার পর আমরা বাফেট লাউঞ্জে যাই, সেখানে কিছু টাইম স্পেন্ড করি, খাওয়া দাওয়া করে। বাংলাদেশ এয়ারপোর্টের বাফেট লাউঞ্জের খাবার কেমন ছিল, তাদের খাবারের মেনু আইটেম কেমন ছিল, সেটা নিয়ে আমি আবার অন্য একটা ব্লগ করব। আমরা সকলের যাত্রী ছিলাম আমাদের ফ্লাইটের। বাফেটে ওইভাবেই আয়োজন করা ছিল। বাফেটে ছিল পরাঠা, তারপর বিভিন্ন ধরনের ড্রিঙ্কস, যেটা আপনি যতটুকু খেতে পারেন, আপনার যতটুকু জায়গা আছে আপনার পেটে, আপনি যা মন চায় আপনি সেখান থেকে ততটুকু খেতে পারবেন। ওইখানে আপনার টেনশন করার দরকার নেই যে আমার ফ্লাইট ছেড়ে দেবে না। ওখানে আমাদের একটা টিভি থাকে, ওখানে আপনি দেখতে পারবেন আপনার ফ্লাইটের গেট কখন খুলবে, কখন আপনার ফ্লাইট যাবে, এখন টাইম লেখাই থাকে। আপনি আরামসে ধীরে সুস্থে এখানে আপনি ভালো একটা টাইম স্পেন্ড করতে পারবেন। দেন আসবো ইউএস বাংলা বিমানের সার্ভিসের কথা। আমি কিন্তু মালয়েশিয়া, এটা আমার প্রথম যাওয়া না। আমি 10 বছর আগেও গিয়েছি আমার আম্মুর সাথে, আমার বোনের সাথে। মালয়েশিয়া, সিঙ্গাপুর, নেপাল, ইন্ডিয়া এগুলো যাওয়া হয়েছে, বাট এটা কিন্তু আমার সেকেন্ড টাইম মালয়েশিয়া যাওয়া। কিন্তু বিমানের সার্ভিসের কথা না বললেই না। আমি জানি না আমার সাথে এমন হয়েছে নাকি সবার সাথেই হয় এরকম সার্ভিস, বাট খুবই বাজে সার্ভিস ছিল, বাজে এক্সপিরিয়েন্স ছিল। বিমানবালা যে মেয়েরা ছিল, তাদের ব্যবহার আচরণ, তাদের কথাবার্তা, কারোই সার্ভিস ভালো ছিল না। একটা বিমানবালার যেরকম সৌন্দর্য থাকা দরকার, সৌন্দর্য তো দূরের কথা, তার ব্যবহারে মানুষের আসল পরিচয়। ওখানে যাওয়ার পর আমি তাদের কাছে পানি চাই, তারা আমাকে পানি দেয় না। আমি ব্লগের মধ্যে আজকে সব বলবো। তারা আমাকে পানি দেয় না। তাদের ওয়াশরুমের সার্ভিসও খুবই খারাপ তাদের ওয়াশরুমের সার্ভিসও। তারা জানি না এরকম কীভাবে তারা পারে না, না কি তাদেরকে ট্রেনিং করানো হয় নাই। ইউএস বাংলার সার্ভিস খুবই বাজে ছিল তাদের। যাই হোক, বিমান অনেকক্ষণ রানওয়েতে থাকার পর টেক অফ করলো। 3 ঘন্টা 55 মিনিটের থেকে একটু কম লেগেছে, টাইম মতোই যেতে পেরেছি আমরা। ফ্লাই করার 1 ঘন্টা পরে আমাদের সামনে খাবার পরিবেশন করা হয়। খাবারের মান যথেষ্ট ভালো ছিল। বাংলাদেশি খিচুড়ি, চিকেন আর বিফ আইটেম থাকে, সো আমি চিকেন নিয়েছি আর বিফ নিয়েছি, চিকেন আর খিচুড়ি নিয়েছি। ভালো ছিল মোটামুটি, খাবারটা চলে। তার সাথে ফিরনি দিয়েছিল, সেটা বেশি একটা ভালো ছিল না, তবে খাবারটা অ্যাভারেজ লেগেছে আমার কাছে। দেন আমরা 3 ঘন্টা ফ্লাই করার পর আমরা মালয়েশিয়া ল্যান্ড করি। মালয়েশিয়া এয়ারপোর্ট ছিল খুবই স্বচ্ছ, পরিষ্কার পরিচ্ছন্ন এয়ারপোর্ট, দেখতে খুবই সুন্দর ছিল। আমাদের বাংলাদেশের এয়ারপোর্টের চেয়ে 1000 গুণ ভালো ছিল, স্বচ্ছ পরিবেশ, সুন্দর পরিবেশ। তবে মালয়েশিয়া ইমিগ্রেশনে অনেকটা ঝামেলা ফেস করতে হয়, আমাদের অনেক হ্যাসেল ফেস করতে হয়, অনেক ঝামেলা তারা করে। জানি না ওইখানে হয়তো বা অনেকে বাঙালিরা অনেক জায়গা থেকে যায়, তারা থেকে যায়, যার কারণে আমাদের যারা আমরা রিয়েলভাবে ট্যুরিস্টে যাই তারা যেতে খুবই হ্যাসেল ফেস করতে হয়েছে। তারপরে আলহামদুলিল্লাহ আমরা ইমিগ্রেশন পার করতে পেরেছি। দেন ইমিগ্রেশন ক্রস করার পর এয়ারপোর্ট থেকে বের হওয়ার পর আমরা গ্র্যাব কল করি। মালয়েশিয়া পুরোটা গ্র্যাবের উপর নির্ভরশীল। আমরা যেমন উবার কল করি, ইনড্রাইভ কল করি, আর ওই দেশ মালয়েশিয়ার চলে পুরোটা গ্র্যাবের উপর। দেন আমরা গ্র্যাব বুকিং করার পর আমাদের গাড়ি এসে আমাদের নিয়ে যায়। অ্যান্ড আজকের ব্লগটা এতটুকুই। নেক্সট আবার কোনো নতুন ব্লগে দেখা হবে। বাই বাই, সি ইউ। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।